আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আহ, আজকে একটা বিশেষ দিন, 19 জানুয়ারি 2025। এখন বাজে হচ্ছে 9টা 53। আমি ফাহাদ হুসাইন বলছি, ফাহাদ টিউটোরিয়াল থেকে, এবং আমার সাথে আরেকটা মেধাবী মুখ সহ আরো কয়েকজন মেধাবী মানুষকে নিয়ে লাইভে এসেছি। এটা জানানোর জন্য, এটা বলার জন্য, এটা সেলিব্রেট করার জন্য, এটা আনন্দিত করার জন্য যে আমাদের একটা স্টুডেন্ট, আমাদের রুবেদ আহমেদ রোহান, আজকে মেডিকেলে 13তম হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এবং এই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর পর যারা চান্স পেয়েছে, এরা অত্যন্ত আনন্দের সাথে পরিবারের সবাইকে, তাদের শিক্ষকদেরকে আজকে স্মরণ করছে, এবং সামনে একটা আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় প্রত্যয়ী হয়ে সামনে যে মেডিকেল লাইফটা শুরু করবে, সেই মেডিকেল লাইফে তারা পদার্পণ করবে এবং লেখাপড়া করে দেশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবে। চিকিৎসক হওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার, এবং এই কঠিন ব্যাপারটাকে তারাই সফল মানে হবে যারা আসলে লেখাপড়ায় অনেক বেশি পরিমাণে আত্মপ্রত্যয়ী। আমরা টিম এফটি এবছর এইচএসসি 24 ব্যাচের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য এক্সাম ব্যাচ রান করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম শিক্ষার্থীদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ডের মতন করে পরীক্ষা নিয়ে, 125টারও বেশি পরীক্ষা আমরা নিয়েছি। সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকের পরীক্ষাগুলো নিয়েছি। আমাদের টিম এফটির অত্যন্ত নিষ্ঠাবান যে সকল টিচার প্যানেল বা কন্টেন্ট টিম বলবো আমি, যারা ভবিষ্যৎ টিচার প্যানেল, আহ, আমি স্মরণ করতে চাচ্ছি, মিসবা আছে আমাদের সাথে, মিসবা, অবনী, সারা, এবং আমাদের জুনিয়র ব্যাচের মধ্যে নিহাল, রিফাতুল এবং মুজাহিদ সহ এই সকল টিম প্যানেল নিয়ে আজকে সবার সামনে হাজির হয়েছি। আমি সামনে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রোহানকে। আমি রোহানকে দিয়ে শুরু করতে চাই প্রথমে। কেমন আছো রোহান? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তো আমি প্রথমেই তোমার বাবা মা এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি একটু বলো যে তুমি তো আজকে রেজাল্ট পেয়েছো, রেজাল্ট পাওয়ার পর অবশ্যই তোমার জি ভালো লেগেছে। তুমি এখন কি চিন্তা জি ভাবনা করছো? আপাতত চিন্তা ভাবনা এখন 2-3 মাস চিল, পড়ালেখা নাই আর, তারপর লেখাপড়া দুই শুরু তিন আবার। মাস চিল করবা, হ্যাঁ? আচ্ছা, কারণ সামনে এরপরে যে লেখাপড়ার জীবনটা শুরু হবে, জি এরপরে আর তখন আর থামাথামি নাই। তো তুমি তোমার এই জার্নিটা, এই যে তুমি কষ্ট জি করেছো, লেখাপড়া করেছো, অবশ্যই কষ্ট করেছো। জুনিয়র যারা সামনে আসতেছে, যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, জি। এইচএসসি 26 ব্যাচ, ওরা কিভাবে লেখাপড়া করবে? তুমি আজকে যেই জার্নিটাতে সফলকাম হয়েছো, সেখান থেকে তুমি কিছুটা বলো ওদের জন্য, শুনি। আচ্ছা, মেডিকেল পরীক্ষা ভালো করার জন্য আসলে মূল বইয়ের কোনো বিকল্প নেই। মূল বই যা যত আয়ত্ত থাকবে সে তত ভালো করতে পারবে। মূল বই একদম লাইন টু লাইন, যেগুলো দাগানো লাইন আর কি, এগুলো যত ভালো যার মনে থাকবে সে ভালো করতে পারবে। আর সবচেয়ে দরকার রেসিডুয়াল নলেজ, যেমন না পড়ে এক্সাম দেওয়ার ব্যাপারটা, রেসিডুয়াল নলেজ আমার ওখান থেকে যেগুলো ভুল হতো সেগুলো ভালো মনে থাকতো, মিস্টেক গুলো মনে থাকতো। এই তো মূল বইয়ের বিকল্প আর কিছু নেই, এটার মূল কথা। তো মূল আর যত বইয়ের বেশি এক্সাম বিকল্প দেওয়া যায় তত নাই। ভালো। হুম, অবশ্যই মূল বইয়ের বিকল্প নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে তো মূল বই একটা না, মূল বই তো একটা না। তো মেইন অনেকে যেগুলো বলা বলে, হয়, যেমন হুম, এই যে বায়োলজির জন্য আবুল হাসান স্যার, আজমল স্যার, কেমিস্ট্রির জন্য হাজারি নাক স্যার, আর ফিজিক্স ইসাক স্যার। এই তো এগুলো মেইন আচ্ছা। বই। তো তুমি এখন যারা 25 ব্যাচ আছে, ওরা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন কলেজের টেস্ট হচ্ছে এবং কিছুদিন পরে টেস্ট হবে। তো 25 ব্যাচ যারা তোমার পরের জেনারেশন, যারা তোমার পরে আসছে, ওরা তোমার কাছে কিছু শুনতে চায়, বা আমিও তোমার মাধ্যমে ওদেরকে কিছু জানাতে চাই যে ওদের জন্য তোমার টিপস কি থাকবে, চিন্তা ভাবনাটা কিভাবে করবে, কতটুকু পড়বে, কিভাবে পড়বে, তার একটা যদি ছোট্ট সামারি দিতা। আচ্ছা, এইচএসসি পরীক্ষার আগে যদি ফুল সিলেবাস চ্যাপ্টার গুলো দেখা যায়, স্পেশালি বায়োলজির, তাহলে আর কি অনেকটা আগায় থাকা যায়। ফুল সিলেবাস তো অনেকটা হিউজ থাকে, বাকি আগে থেকে দেখা রাখলে ভালো।
আর যেগুলো আমরা বোর্ড পরীক্ষা দেই, বোর্ডের জন্য ভালোভাবে প্রিপারেশন নিলে ম্যাক্সিমাম মেডিকেল প্রিপারেশনটা হয়ে যায়, একই পড়াশোনা। হুম। আর বোর্ডে আর কঠিন হয় মেডিকেলের থেকে কোশ্চেন গুলা। এই তো, আর এখন তো যে ইন্টারন্যাশনাল অ্যাড করছে, একটু একটু করে দেখা থাকে আগে থেকে, তাহলে ভালো। এই তো। তুমি জিকে আর ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে? ইংলিশের কোশ্চেন সলভ করতাম শুধু আমি। মানে প্রিভিয়াস জিকেটা প্রশ্ন ওইরকমই। ব্যাংকগুলো সলভ? জিকের হ্যাঁ, ক্ষেত্রে যত মানে তোমার কি কোশ্চেন আছে আচ্ছা, প্রিভিয়াস, যখন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভার্সিটি, বিষয়াবলী অ্যাড মেডিকেল, হলো, ডেন্টাল, আচ্ছা, বিসিএস। জি। আন্তর্জাতিক বিষয়াবলী যখন অ্যাড হলো তখন তুমি এটাকে কিভাবে ম্যানেজ করলা, বা আন্তর্জাতিক বিষয়াবলী গুলাকে তুমি কিভাবে আয়ত্ত করার চেষ্টা করলা, বা ওই মুহূর্তে যা চিন্তাটা ছিল কিভাবে? আচ্ছা, আন্তর্জাতিক আমি খুব বেশি পড়িনি আর কি। ওই বিসিএস কোশ্চেন গুলো একটু দেখছিলাম, তারপরে ছেড়ে দিছিলাম যে জিকে বাদ। 3-4 যদি পাই তাতে হয়েছে, আর জিকে নিয়ে এত প্যারা দিই নাই পরে আর। সেখানে 8টা হয়ে গেছে জিকে। আচ্ছা, তো লাখ ফেভার করছে আহ, না, 8টা হয়ে গেছে জিকে। 8টা হয়ে গেছে। তুমি কয়টা জি, দাগাইছিলা পারফেক্টলি, মানে তোমার কাছে কি মনে, 100টায় কয়টা তুমি দাগাইছিলাম আমি। দাগাইতে? 100টাই দাগাইছিলা? আচ্ছা আচ্ছা। 100টা তো তোমার দাগাইছিলাম। কনফিডেন্স ছিল, কয়টা হবে, মানে তুমি কি চিন্তা করছিলে তখন যে কয়টা হবে? আচ্ছা আচ্ছা, আমি প্রথম রানে আমি 84টা দাগাইছি, হ্যাঁ। তো ওখান থেকে 83টা হয়েছে আমার। আমি 84টা যখন দাগাইছি তখন আমি হিসাব করলাম, যদি বাকি 16টা আছে ওগুলা একটু কনফিউজিং, 50-50 আছে কিছু, যদি সেখানে আমি ভুল 16টা এসে কাটা যায়, তাও আমার 80 থাকতেছে। তা আমি সেগুলো রিস্ক হুম নিছি। 50 হুম। 50। আচ্ছা, তো তুমি রিস্ক নিছো, বিষয়টা কিরকম, মানে তোমার কনফিউজিং মনে হচ্ছে অ্যান্সারটা, তারপরে তুমি দাগাইছো না দাগাও না, এবার স্কিপ করে গেছো? স্কিপ তো করো না, 100টাই তুমি দাগাইছো। না, স্কিপ করি না একটাও। তো তোমার মনে হয় না যে আন্দাজে দাগাইলে ভুল হইতে পারে এবং 0.25 যাচ্ছে আমার? আর নেগেটিভ ওই কারণে একটু রিস্ক নিছি, বড় কিছু জন্য রিস্ক নেওয়া লাগে আর কি। আমার হাতেই ছিল না যে ঢাকা মেডিকেল হইতেই হবে, এমন কোনোই ছিল না। আমার একটা চান্স পাইলে হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো তুমি তুমি হচ্ছে ধামরাইয়ের একটা কলেজ, তাই তো? তোমার কলেজ কোনটা ছিল? তোমার কলেজ কোনটা ছিল? ধামরাই হ্যাঁ, হার্ডিংস হাই স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই। তো আমি তোমার কাছ থেকে একটু ফ্লোরটা নিয়ে যেতে চাই যে তোমার একটু সিনিয়র যারা যারা আমাদের এই মেডিকেল অ্যাডমিশন ব্যাচের যেই এক্সাম ব্যাচ এখানে ছিল, আমি একটু অবনীর কাছে যেতে চাই, আমি একটু মিসবার কাছে যেতে যেতে চাই। অবনী, ওয়েলকাম আসসালামু টু আলাইকুম সবাইকে। টু দ্য ডিসকাশন। আহ, আমি অবনী এবং হচ্ছে মিসবার কাছে যেতে চাই, এবং আমি এই মুহূর্তে রোহানকে উদ্দেশ্য করে বলছি, রোহান, মিট ইউর সিনিয়র্স। অবনী এবং মিসবা আমাদের জি। সাথে এই মেডিকেল অ্যাডমিশনের এক্সাম ব্যাচে যুক্ত ছিল, এবং তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেছে, তোমাদের জন্য চিন্তা করেছে, এবং তোমাদের যে কোয়েশ্চেন্স গুলা হয়েছে সেই কোয়েশ্চেন্স গুলাতে অনেক বেশি পরিমাণে হেল্প করছে, এবং এখানে আরো অনেকেই আছে। আমি আস্তে আস্তে ওদেরকে নিয়ে আসছি, আমার নিহাল আছে, রিফাতুল আছে এবং ইলিয়াস আছে। আমি একটু জানতে চাই মিসবা, তোমার জুনিয়র এবার এই যে আমাদের রোহান, রুবায়েত আহমেদ রোহান এবং অবনী, তোমরা যখন চান্স পেয়েছিলে এবং সে আনন্দ উৎসব করে তোমরা মেডিকেল কলেজে গেলে এবং তোমরা 1.5 বছর তোমাদের স্টাডি টাইমটা পার করেছো, তখনকার স্টোরি আর আজকের স্টোরি, এটাকে তোমরা সামারাইজ করে দুইটা পয়েন্টে কথা বলবা। একটা হচ্ছে এখনকার তোমাদের অভিজ্ঞতা কি, এবং ওদের জন্য যারা তোমাদের জুনিয়র তাদের জন্য তোমার রিকমেন্ডেশন কি, তোমাদের রিকমেন্ডেশন কি? প্রথমে আমি একটু মিসবাকে অনুরোধ করব, মিসবা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আর অভিনন্দন রোহানকে। স্যার জিজ্ঞেস করছিল তার কলেজ কি, বাট তার কলেজ বর্তমানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। অর্থাৎ সে আমার কলেজের জুনিয়র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা তার তোমার ভার্সিটিতে পড়ি না, আমরা তো কলেজেই পড়ি। তো ওই হিসেবে হ্যাঁ তোমার ওই হিসেবে ও এখন আমার কলেজ জুনিয়র, তো তার জন্য তাকে অনেক বেশি অভিনন্দন। আম, কারণ সে যেমনটা বলছিল যে ঢাকা মেডিকেলই হওয়া লাগবে, তার এমন কোনো হচ্ছে এক্সপেকটেশন ছিল না। And মানে ওভার এক্সপেকটেশনের যে ব্যাপারটা আর কি, এক্সপেকটেশনের যে প্রেসারের যে ব্যাপারটা, এই জিনিসটা সে ফিল করে নাই। এবং ফিল করে নাই দেখেই তার রেজাল্টটা আসলে ভালো হয়েছে দেখে আমি মনে করি যে জিনিসটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। থাকে না কিছু ট্রু। স্টুডেন্ট লাইক
ঢাকা মেডিকেলের লোগো দিয়ে রাখে হচ্ছে প্রোফাইল পিকচারে, কভার ফটোতে, তারপরে ওয়ালপেপারে, দেন দেয়ালে দিয়ে টাঙায় রাখে। আমি মনে করি এত আবেগ তাড়িত করে ফেললে কোনো ব্যাপারকে, ব্যাপারটা হচ্ছে অনেক বেশি কঠিন হয়ে যায়। মানে ট্রু। যে স্টুডেন্ট আসলে ডিএমসি কে অনেক বেশি, ডিএমসি বাদ দিলাম, ধরলাম যে তার পার্শ্ববর্তী মানে যে কোনো একটা স্পেসিফিক মেডিকেল ভার্সিটি যে কোনো কিছুকে এত বেশি আবেগতাড়িত করে ফেলেছে যে তার মনে হচ্ছে এটাই আমার পাওয়া লাগবে, এটার বাইরে আমার আর যাই পাই না কেন আমি আসলে মানে সফল না। তখন দেখা যাবে যে তুমি ওটার কাছাকাছি কোনো সফলতা পেলেও তোমার আসলে সন্তুষ্টি আসছে না। এই সমস্যাটা আসলে বাংলাদেশে অনেকেই ফেস করে, এবং এই অতি আবেগ তাড়িত ব্যাপার স্যাপারের কারণে চান্স মিস যাওয়ার ব্যাপারগুলো অনেক বেশি মানে প্রভাবিত হয় বলে আমি মনে করি। একটা সিম্পল এক্সাম্পল দিই, লাইক ধরো তুমি এমসিকিউ দাগাচ্ছ, দাগানোর সময় তুমি ভাবছো এই এমসিকিউ যদি ভুল হয় তাহলে তো আমার ঢাকা মেডিকেল হবে না, বা এই এমসিকিউ যদি ভুল হয় তাহলে তো মেডিকেল হবে না, বা এটা হবে না। এই আবেগের যে ব্যাপারটা, অর্থাৎ স্ট্র্যাটেজির সাথে আবেগ একসাথে যদি যখন আমরা মিলিয়ে ফেলি তখন দেখা যায় যে একটা মানে গন্ডগোল বেঁচে যায় আর কি। তো এই ক্ষেত্রে আমি বলবো প্রথমত আবেগ থেকে সরে এসে হচ্ছে গিয়ে আমাদের প্রিপারেশন গুলো নেওয়া উচিত আর কি। আমি আমি আহ, এতটুকু শিওর হতে পারি যে রোহানও আমার সাথে একমত যে সে প্রিপারেশন নেওয়ার সময় আবেগ থেকে কিছুটা হলেও সরে এসেছিল। রোহান কি বলো? ট্রু। ট্রু। রোহান ওকে আছেন? ওর ও ডিসকানেক্টেড। আচ্ছা, রোহান সম্ভবত একটু নেটওয়ার্ক ইস্যুতে রোহান আছে। কানেক্টেড তো। বেসিক জিনিসটা হইতেছে এটা, লাইক খুব বেশি আবেগ দেখালে এই জিনিসগুলো হুম, হচ্ছে মিস আউট হয়ে যায় আর কি। আর এরপরে আপনি জানতে চাইলেন যে এই গত ১.৫ বছর কেমনটা গেছে আর কি। আচ্ছা, আমি এই জিনিসটাকে না আসলে একটু অন্যরকম ভাবে এক্সপ্লেন করবো। আহ, এই জিনিসটা বর্তমানে যেসব স্টুডেন্টরা হচ্ছে আজকে চান্স পায়নি তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে এই কথাগুলো। হ্যাঁ, এটা কিরকম? দ্যাটস ইম্পর্টেন্ট। ধরো আমি চান্স পেয়ে গেছি আর বাংলাদেশের সবচেয়ে কি বলা যায় সবার উপরের র্যাঙ্কের মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো তার মানে যারা আজকে এই ক্যাপশন দিচ্ছে যে তারা আজকে সফল কিংবা ব্যর্থ, তাদের কাছে ঢাকা মেডিকেল সবচেয়ে সর্বোচ্চ সফলতার একটা জায়গা আর কি। তার মানে কি আমি সবচেয়ে বেশি সফল? বা ব্যাপারটা কি এরকম যে আমি জীবনে সবচেয়ে বেশি সফলতা পেয়ে গিয়েছি? ব্যাপারটা এমন না। গত ১.৫ বছরে আমার অসংখ্যবার মনে হয়েছে কেন মেডিকেলে এসেছি, আমার আসলে আসা উচিত হয় নাই, চান্স পাওয়া উচিত হয় নাই, ৫টা এমসিকিউ ভুল লাগাইতাম, ১০টা এমসিকিউ ভুল লাগাইতাম, মেডিকেলে চান্স হইতো না, তাহলে জীবনে প্যারা কমে যেত। অর্থাৎ মানে স্পেসিফিক কোনো সেগমেন্ট বাংলাদেশে নাই, কোনো ভার্সিটি নাই, কোনো মেডিকেল নাই, কোনো কিছু নাই যেখানে কিনা কেউ চান্স পাওয়ার পরে পড়ালেখা করতে করতে তার মনে হবে আরে এত স্মুথ, মানে লাইফ কখনোই স্মুথ না। আসলে কথাটা আমি এভাবে বোঝাতে যাচ্ছি, তুমি চান্স পেলেও লাইফ স্মুথ না, চান্স না পেলেও লাইফ স্মুথ না। তো যারা চান্স পাও নাই তারা মোটেও মনটা এমনি খারাপ করবা না এই ভেবে যে আরে একটা ভালো কিছু মানে সফলতার সবচেয়ে সহজ জিনিসটা হয়তো মিস করে গেলাম। এত সহজ না। যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের আলটিমেটলি তার থেকে দ্বিগুণ কষ্ট, যতটা কষ্ট সে অ্যাডমিশন টেস্টে করেছে তার ৪ থেকে ৫ গুণ ১০ গুণ বেশি কষ্ট করে তাকে টিকে থাকতে হয় মেডিকেলে। প্রতিটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষাগুলো অতিক্রম করে। এমন না যে তার ৫ বছরে তার জীবন শেষ, তার ৫ বছরেই তার একাডেমিক লাইফ শেষ, এমন না। তাকে আজীবনই পড়ার উপর থাকতে হয়। তো ব্যাপারটা একটু সিম্পলি যদি ভাবি, আহ, এতটা কঠিন আসলে না আরকি। যে আমরা আমরা যেসব স্টুডেন্টরা চান্স পাই না তারা ব্যাপারটাকে যেভাবে কঠিন ভাবে নিয়ে ফেলি। আমি এক্ষেত্রে স্যারের কাছ থেকে একটা জিনিস জানতে চাবো যে স্যার, বর্তমানে বাংলাদেশে যে মেডিকেল নিয়ে একটা হাইপ, মেডিকেল বাদ দেন, অ্যাডমিশন নিয়ে যে হাইপটা, এই এটার প্রভাবে স্টুডেন্টরা আসলে সফলতা শব্দটা নিয়ে আহ ভুল কিছু শিখছে কিনা? এটা একটা ভাইস ভার্সা কনসেপ্ট আছে। প্রথম কথা হচ্ছে অ্যাডমিশনটা একটু কম্পিটিটিভ এক্সাম, তাই না? এত স্টুডেন্ট পরীক্ষা দিল একটা নির্দিষ্ট আসন সংখ্যার ভিত্তিতে। আমরাও তো সোসাইটিটাকে সেভাবেই ডেভেলপ করছি, তাই না? একটা স্টুডেন্ট বাবা মা চায় তার সন্তান মেডিকেলে ভর্তি হোক, যেমন অবনীর বাবা, বা আজকে হচ্ছে এই যে নিহাল, আহ, তারপর হচ্ছে রিফাত বা ইলিয়াস বা তুমি মিসবা, বা আজকে রোহানের বাবা মা সমাজের সামনে একটা অত্যন্ত উচ্চতর একটা জায়গায় প্রতিস্থাপিত হয়েছে। তো এটা আমরা বানাইছি। এখন দিন শেষে যেই ছেলেটা চান্স পায় নাই তার একটু কষ্ট লাগবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু। তুমি আহ, বাংলাদেশ বাদে বাইরের যে কোনো একটা কান্ট্রিতে তুমি দেখো, এই যে আমাদের পাশে ভারতে আমরা যখন মুভিগুলো দেখি, বা তুমি নিশ্চিতভাবে জানো যে এই যে ভর্তি যুদ্ধ নিয়ে, ওখানে তো আরো বড় যুদ্ধ হয়, তাই না? ওখানে তো আরো
সংখ্যক, আমরা 12th ফেল মুভিটা দেখছি তাই না? তো 12th ফেল মুভিতে একটা আহ, মানুষ ভালো একটা জায়গায় যাওয়ার জন্য এই যে এত পরিশ্রম করে, এবং পরিশ্রম করার পর যে একটা চান্স পায়, এবং ভালো জায়গায় ভালো একটা প্রতিষ্ঠানে, সরকারি একটা প্রতিষ্ঠানে সে ভালো একটা সাবজেক্টে অনার্স বা গ্রাজুয়েট করার জন্য ভর্তি হয়, এটা অবশ্যই সেলিব্রেট করার বিষয়, অবশ্যই। তো আরেকজন কষ্ট পাবে এটা চিন্তা করে আমি সেলিব্রেশন না করে থাকতে পারবো না। এখন এটাকে ওভার হাইপড তুমি বলবা কিনা, এটা আসলে বলা যায় না, কারণ ওভার হাইপড দিন শেষে আমরাই বানাইছি, এটাকে থামানো যাবে না। আর এটা হাইপড না থাকলেও একটা কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয়, 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে 5,000 জন চান্স পাইলো, ওরা অবশ্যই সেলিব্রেট করবে। তো আসলে এই ডাইলেমাটাকে কখনোই মানে চেঞ্জ করা যাবে না। তবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই স্ট্যান্ডার্ডটা সেট করতে হবে যে হ্যাঁ, ওরা মেডিকেলে চান্স পাইছে এবং ওদের মেডিকেল লাইফের সবচেয়ে সহজতম পরীক্ষা ছিল এই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা, এবং সামনে যত পরীক্ষা আসতেছে সব কঠিন পরীক্ষা আসতেছে। তো আমি মনে করি যে কমপ্লিটলি লেখাপড়াকে অনেক বেশি প্রাধান্য দেয়, অনেক বেশি পড়তে পারে এমন মানুষ যে চিকিৎসক হইতে চায়, যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে ডক্টরদের উপরে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের আক্রমণ, ডক্টরদের উপরে বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইস্যুস, এবং রোগীর আত্মীয় স্বজন মারামারি করছে, এবং ডক্টরসরা পেরিফেরিতে অনেক বেশি গ্লোরিফাই করার, নিজেদেরকে বিকশিত করার সুযোগ পাচ্ছে না, এমন একটা সামাজিক প্রেক্ষাপটে কোন একটা ছেলে বা মেয়ে ডক্টর হইতে চাচ্ছে, এটা তো অনেক অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার, যে ভাই তুই একটা বিশাল ভয়াবহ জীবন বেছে নিচ্ছিস। হ্যাঁ, তো আমি সাধুবাদ জানাই তাদেরকে। তো এটাকে ওভার হাইপড বলো আর লেস হাইপড বলো, এটাকে থামানো যাবে না। তবে যারা চান্স পাইছে, পরের জেনারেশনও তাদের মতো করে দেখে চান্স পাইতে চায়। তো আমি একটু অবনীর কাছ থেকে জানতে চাই, মেজবা, থ্যাংক ইউ তোমাকে। তুমি ঢাকা মেডিকেলে আছে এবং তুমি 22-23 সেশনে, রাইট? আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ হ্যাঁ, 22-23 সেশনে। 22-23 সেশনে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 109তম হয়েছো, এবং এখন তুমি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছো। এবং ইনশাল্লাহ আমরা মিলে, তুমি, আমি, অবনী এবং নিহাল, রিফাত, ইলিয়াস, আমাদের যে প্যানেলটা আছে, এই প্যানেলটা মিলে আমরা একটা বেটার মেডিকেল অ্যাডমিশন ব্যাচ পরবর্তী জেনারেশনের জন্য, এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27-এর জন্য একটা কংক্রিট, আইটি ডিপেন্ডেন্ট, এআই ডিপেন্ডেন্ট একটা বেটার সলিউশন আমরা দিতে পারবো বলে বিশ্বাস করছি। অবনী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমার তোমার গল্পটা, এবং তুমি তুমি তোমার জায়গা থেকে মেয়ে হয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং মেয়েরা একটু লেখাপড়া বেশি করে, ওরা একটু কেন যেন একটু অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক বেশি পরিমাণে লেখাপড়া করতে পারে ছেলেদের তুলনায়। ছেলেদের ভাইব্রেশনটা অনেক বেশি হাই, মেয়েরা চেষ্টা করে যে লেখাপড়াটাকে অনেক বেশি, মানে আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখছি যে মেয়েদের মেডিকেলের প্রতি টেন্ডেন্সিটা বেশি। তোমার জায়গা থেকে তোমার এক্সপেরিয়েন্সটা, এবং তুমি এখন 1.5 বছর ধরে লেখাপড়া করছো মেডিকেলে, হাউজ ইউর ফিলিংস এন্ড হোয়াটস ইউর রিকমেন্ডেশনস টু দ্য জুনিয়র্স? স্যার, প্রথমেই আগে একটা জিনিস বলে নেই, যেটা আমি কমেন্টে অনেক বেশি দেখছি, যে কোটা নিয়ে সবাই অনেক বেশি প্রশ্ন করছে, যে কোটা নিয়ে হ্যাঁ, আজকে একটা দেখছি। ইস্যু হয়েছে, যে মেডিকেলে যারা মুক্তিযুদ্ধ কোটা, যেটা আমরা জুলাই মুভমেন্টের মাধ্যমে এত বড় একটা রেগুলেশন নিয়ে আসলাম, সেই বিষয়টা আবারও আজকে চলে আসলো, যে কোটার মাধ্যমে কেন এরা চান্স পেলো। আশা করি আমাদের যে ডিজিএমই হেলথের যে সেক্টর গুলা, ওখানকার স্যার ম্যামরা অবশ্যই এই বিষয়টা দেখবেন, এবং এটা নিয়ে আশা করি খুব ভালো একটা ডিসিশনে ওনারা যাবেন। সেই পর্যন্ত ওনাদেরকে সময় দেওয়ার জন্য আমি সবাইকে প্রথমে রিকোয়েস্ট করছি। দেন তারপর আসি আমার জার্নিতে। স্যার যেটা বললো, আজকে যে 5,000-এর পরে যে স্টুডেন্টরা প্রথমে যে একটা বড় ধাক্কা খেলো, বিশেষ করে যাদের টার্গেট ছিল যে মেডিকেল, স্বপ্ন মেডিকেল, তাদের মতো মানুষই কিন্তু আমি। কারণ আমি যখন মেডিকেল অ্যাডমিশনটা দেই প্রথমবার, যখন মেডিকেল অ্যাডমিশনটা, যেটা এমবিবিএস এক্সাম বলে, সেখানে কিন্তু আমারও 2 মার্কের জন্য চান্স হয় না। আমার পজিশন ছিল 6,000+। কিন্তু তারপরও 2-3 দিন একটা টাইম নেওয়ার পর আমি ডিসিশন নেই যে না, আমি যেহেতু মেডিকেলেই পড়বো, মানে ডাক্তার লোগোটা, যে মানে ডাক্তার ট্যাগটা যেহেতু আমি নিতে চাচ্ছি, দেন আমি 2-3 দিনের মধ্যেই ঘুরলাম, এবং আমি এটাও ঠিক করলাম যে না, আমি 1 বছর ওয়েট করবো না, যে সেকেন্ড টাইম দিব। অনেকে আমাকে বলছে যে হ্যাঁ, ডিরেক্ট হয়তো সেকেন্ড টাইমে বসে, এবার আমি নার্ভাস হয়ে যাওয়ার জন্য হয়তো কোনো কারণে চান্সটা মিস করি। যেমন আমার প্রথমে বায়োলজি কোয়েশ্চেন গুলো দেখে, কারণ আমাদের বছর বায়োলজি কোয়েশ্চেনটা একটু টাফ হয়, এবং শর্ট সিলেবাসের চেয়ে, যেটা আমাদের লং সিলেবাস অর্থাৎ আউট সিলেবাস বা সিলেবাসের বাইরে, যেটা শর্ট সিলেবাসের বাইরে, ওখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। সেই জন্য আমার বায়োলজিটা একটু খারাপ হয়, আমি পরীক্ষার হলে যথেষ্ট প্যানিক করি।
কিন্তু আমি যেহেতু একটা বছর ওয়েট না করার সিদ্ধান্তে যাই, সেজন্য আমি ডিসাইড করি যে যেভাবেই হোক আমাকে এরপরে নেক্সট আমার যে আরেকটা চান্স ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সেটার মধ্যে আমাকে ফোকাস করতেই হবে এবং ভালো কিছু একটা নিয়ে আসতে হবে। সেখানে ওই একটা দুইটা দিন, অর্থাৎ আমাদের পরীক্ষা ছিল 10 তারিখ, আমি 10 তারিখ পরীক্ষা দিয়ে মোটামুটি বুঝে গেছি যে আমার চান্স হওয়ার পসিবিলিটি একদম খুবই কম, হলেও একদম লাস্টে হবে, আর না হলে না হওয়ার সম্ভাবনা বেশি। তো ওই দুইটা দিনই আমি টাইম নেই যে নিজেকে একটু সময় দিই আমি কি করব। 12 তারিখ যখন রেজাল্ট দিল, 13 তারিখে আমি ডিসাইড করলাম যে না, আমার সামনে তখন ডিউ অপশন ছিল বা আমি অন্য কোনো ভার্সিটির জন্য ট্রাই করতে পারতাম, কিন্তু আমি ঠিক করলাম যে না, ডিউর চেয়েও আমি, যেহেতু আমাদের 1 মাসের গ্যাপ, 1 সপ্তাহের গ্যাপ ছিল, অর্থাৎ আমাদের 5 তারিখ ছিল হচ্ছে ডেন্টালের পরীক্ষা আর 11 তারিখ ছিল হচ্ছে ডিউর পরীক্ষা, কিন্তু আমি ঠিক করলাম যে আমার মেইন ফোকাসটা বিডিএস এই থাকবে। এখন এক্ষেত্রে আজকে এই সিচুয়েশনের পর যারা বিডিএস প্রিপারেশন শুরু করবে, আমি তাদের জন্য আগে দুটা জিনিস বলবো। তোমরা যারা প্রিপারেশনটা নিবা তাদের প্রথম কাজে হ্যাঁ মাইন্ডসেটটা আমার মতো করে নিতে হবে যে হ্যাঁ তোমরা চাও ডক্টর হতে। হয়তো তুমি ভর্তি না হও, সেকেন্ড টাইম আবার বসো, কিন্তু যারা সেকেন্ড টাইম বসবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে হয় বিডিএস বা যে কোনো একটা ভার্সিটিতে তোমরা আগে একটা সিট এনশিওরের চেষ্টা করো, অন্তত সবগুলো ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করো। তুমি যদি কোথাও চান্সও না পাও, তোমার অনেকগুলো এক্সপেরিয়েন্স হবে এই পরীক্ষাগুলো ফেস করার মাধ্যমে। আমি যখন বিডিএস এর জন্য প্রিপারেশন শুরু করি, আগের বছরের প্রশ্নগুলো আমি যখন দেখি, তখন আমার একটা জিনিস মনে হয় যে এমবিবিএস এর যে প্যাটার্নে কোয়েশ্চেনটা হয়, সেই বছর বিডিএস এর ক্ষেত্রেও প্রশ্ন প্যাটার্নটা মোটামুটি সেমই থাকে। এক্ষেত্রে তখন আমি এই জিনিসটা চেষ্টা করি যে আমি আমার বছরের এমবিবিএস এর কোয়েশ্চেনটা আরেকবার নেই, ইভেন ওখান থেকে নিয়ে আমি বের করি যে এই বছর যেহেতু সেম টিচার প্যানেলই বিডিএস এর কোয়েশ্চেনটা করে, তো তাহলে তাদের কোয়েশ্চেন মেথডটা, যে তারা কি মাইন্ডসেট নিয়ে কোয়েশ্চেনটা করতে বসছে, সেই মাইন্ডসেটে নিশ্চয়ই তারা পরবর্তী কোয়েশ্চেনটাও করবে। তো তাদের মাইন্ডটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে। এবং সাথে বিডিএস এ আরেকটা জিনিস বেশি থাকে যে বিডিএস এ কেমিস্ট্রি থেকে অনুশীলনীতে যে বড় বড় ম্যাথ গুলো, সেগুলো হয়তো এমবিবিএস এ স্কিপ করলেও আমি যে কয়েক বছরের কোয়েশ্চেন দেখলাম, 5-6 বছরের, তাতে আমি দেখলাম যে ওখানে তারা ফোকাস করে। তো যারা এখান থেকে প্রিপারেশন শুরু করবে তাদের সবাইকে আমি বলবো যে এই বছরে তোমাদের যে এমবিবিএস এর কোয়েশ্চেন গুলো হয়েছে, অন্তত সেম কোয়েশ্চেন যদি রিপিট নাও হয়, টপিক গুলো আশা রাখি আমরা যে সেম হবে, তো তোমরাও ওই কোয়েশ্চেনটা নিয়ে বসবা, বসে কোয়েশ্চেন গুলো আগে দেখবা, দেন দেখে সেখানে হচ্ছে সেই টপিক গুলা বইয়ের মধ্যে বের করবে। এই যেমন জিকে যে টপিক গুলা নিয়ে কোয়েশ্চেন হয়েছে, সেই টপিক গুলার আশেপাশে আরো যে কোয়েশ্চেন গুলা নিয়ে বসা যায় সেগুলা নিয়ে তোমরা পড়লা। ইংলিশে যে টপিক গুলা নিয়ে কোয়েশ্চেন হয়েছে, ইভেন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যেমন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী থেকে কোয়েশ্চেন হয়েছে, তো সেই ক্ষেত্রে যাদের অনুশীলনীতে গ্যাপ থাকবে, এই যে কয়টা দিন টাইম পাবা তোমরা অনুশীলনী কোয়েশ্চেন গুলো আরেকবার রিভাইজ করে ফেলো। বায়োলজি সেই চ্যাপ্টার গুলাতে সেই টপিক গুলা বা ওখানকার যে অপশন গুলা ছিল সেই অপশন গুলা নিয়ে তোমরা আরেকবার বসে পড়ো। এক্ষেত্রেই দেখবা যে তোমরা ওখান থেকেও একটা ভালো প্রিপারেশন বের করে নিয়ে এসে ডেন্টালে খুব ভালো কামব্যাক দিতে পারবে। ইভেন ওখানে তুমি যদি আজকে যারা ব্যর্থ, অনেকে কমেন্টও করছো যে যারা ব্যর্থ তাদেরকে নিয়ে কিছু বলেন, আমি কিন্তু পুরো কথাটা তাদেরকে নিয়েই বললাম যে তোমরা এখনো কামব্যাক দেওয়ার জায়গা পাবা। ইভেন তুমি যদি এখন ভালো করে পড়ে, যদি তোমার ম্যাথটা একটু ভালো করে করা থাকে বা বাংলা ইংলিশ ভালো থাকে, তুমি ডিউতেও ভালো একটা কামব্যাক দিতে পারো। সেক্ষেত্রে তোমার আজকের দিনের কথা কিন্তু কেউ মনে রাখবে না। সেক্ষেত্রে তুমি তাদের কাছে আজকে হয়তো 0, কিন্তু একটা মাস যদি তুমি কষ্ট করো, কয়েকটা দিন হয়তো তাদের কথা না শুনলা, কিন্তু তুমি তাদের কাছেও আবার হিরো হয়ে যাইতে পারো। তাই এই সুযোগটা কেউ মিস না করে বরঞ্চ নতুন করে বসে পারো, বসে পড়েও কিন্তু কামব্যাক দেওয়া সম্ভব। তোমাদের সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য কিন্তু আমার আজকে এখানে বসা। আর দেন যদি মেডিকেল লাইফ নিয়ে আমি বলি, মিসবা ওদের সাথে হচ্ছে আমার 2টা সাবজেক্টের গ্যাপ, মানে ওরা 3টা সাবজেক্ট পড়ে, ওই 3টা সাবজেক্টের সাথে আমি আরো 2টা সাবজেক্ট পড়ি, ওই 2টা সাবজেক্ট হচ্ছে আমার ডেন্টালের বেসিক। তো এক্ষেত্রে যারা আজকে মেডিকেলে আসবে তাদেরকে আমি বলবো যে আমাদের যেদিন ওরিয়েন্টেশন হয় সেদিন আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড ম্যাম বলেছিলেন যে তোমরা একটা স্কুলে আসলা। আসলে মেডিকেল লাইফটা একটা স্কুল, কারণ এখানে আমরা কালার পেন্সিল নিয়ে পরীক্ষা দিতে যাই, ব্যাগ ভর্তি ভর্তি বই নিয়ে যেতে হয়, খাতা নিয়ে যেতে হয়, স্লাইড দেখে দেখে নোট রেডি করতে হয়, অর্থাৎ তোমরা কলেজ থেকে আবার একটা স্কুলে আসলা। ইভেন রিসেন্টলি আমি একজন ম্যামকে ফেস করি, উনাকে আমার আরেকজন স্যার আমার পরিচয় দেয়, ও মেডিকেল ক্লাস 2-তে পড়ে। অর্থাৎ এটা আসলে জাস্ট একটা স্কুল, তুমি একটা স্কুলে ঢুকতেছো, স্কুল লাইফে পড়াশোনা করবা, এখান থেকে পাশ করে তোমাকে আবার অ্যাডমিশন টেস্টে বসতে হবে, তোমাকে বড় বড় ডিগ্রি নিতে হবে। কারণ একটা ডক্টরের কাছে তোমরা যখন যাও তখন নিশ্চয়ই শুধু সে এমবিবিএস পাস এই জিনিসটা দেখে কেউ আসলে যাবে না, তার আশেপাশে কতগুলো ডিগ্রি আছে সেটা নিতে নিতে তার আসলে 40-45 বছর চলে যায়। তাই এই জিনিসটা এই পর্যন্ত যাতে তোমরা থাকতে পারো সেইটুকু ধৈর্য যেন আল্লাহ তোমাদের দেয়, যেহেতু আল্লাহ তোমাদেরকে এই নোবেল প্রফেশনের জন্য সিলেক্ট করছে।
সুতরাং তোমরা নিশ্চয়ই এইটুকু সহ্য করার ক্ষমতা রাখো। তাই আশা করব তোমাদের সামনের জীবনের জন্য অনেক শুভকামনা। এই 2টা মাস একটু এনজয় করবা যারা চান্স পাইছো। অন্যদের যদি কোনো টার্গেট না থাকে, হ্যাঁ তোমাদের মেডিকেলি টার্গেট, অন্যদেরকে ওয়েটিং লিস্টে ফেলবা না, এইটুকু আমি রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের এইটুকু লাইফ নিয়ে যে হ্যাঁ তুমি পড়বা মেডিকেলি, তোমার অন্য ট্যাগ গুলা নিয়ে অন্য মানুষকে ওয়েটিং এ রেখে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। তাদের ওই ওয়েটিং এ থাকাটাই তাদের জন্য অনেক বেশি কষ্টকর। তাই ওই কষ্টটা তাদেরকে না দিয়ে এই 2টা মাস এনজয় করো। 2টা মাসের পর তখন আর জীবনে পরীক্ষা শেষ হবে না। আমরা এমন দিনও গেছি যে রিকোয়েস্ট করি যে আল্লাহ আমাদের পরীক্ষা একটু কমা, কিন্তু পরীক্ষা কমে না। স্যার আপনি যদি কোটা নিয়ে কিছু বলেন, এই বিষয়টা নিয়ে আসলে অনেক কথা আসতেছে। আর বই নিয়ে ওরা জানতে চাচ্ছে যে বায়োলজি বই কোনটা মেইন, এটা নিয়ে অনেক কমেন্ট ছিল যে কোনটা মেইন বই হিসেবে পড়বে। এটা রোহানের কাছেও শুনতে দিয়েছে, আপনিও যদি একটু বলেন। আসলে মানে আমি সত্যিকার অর্থে কোটা নিয়ে আমিও খুবই একটু স্যাড স্টিল, যে মানে যে চান্স পেয়েছে ও মনে হয় হ্যাপি না এই বিষয়টাতে। এখন ট্রুলি স্পিকিং, আমরা আমরা জেল খাটছি, আমরা হচ্ছে কষ্ট করছি, অনেকেই কষ্ট করছে, অনেকে প্রাণ হারাইছে। কিসের জন্য? এই শুধুমাত্র এই দেশটার যেন ভালো হয়। দেশের কেমনে ভালো হবে? যার যতটুকু দক্ষতা, যার যতটুকু যোগ্যতা, সে যোগ্যতা অনুসারে ওই চেয়ারটাতে বসুক এবং সে যেন মেধার ভিত্তিতে নির্বাচিত হোক। সেটা যেই হোক, সেটা সরকারি এবং বেসরকারি যে কোনো পর্যায়ে হতে পারে। সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে সে যেন নির্দিষ্ট লেখাপড়া জানা মানুষ, যে সে যেন মেধাবী হয়। মেধাবী বলতে আমরা সেটাই তো বুঝতেছি। এখন দুঃখজনক ব্যাপার, এখন এটা তো আসলে আমার কন্ট্রোলে নাই। আই এম রিয়েলি স্যাড অ্যান্ড শকড অ্যাবাউট দিস। সবাই কথা বলছে, স্টিল আমিও খুবই আনহ্যাপি, কিন্তু আমি এখনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেই নাই। পোস্ট দিয়ে যে হবে বিষয়টা তা না, আবার পোস্ট দিয়েও হয় টু সাম এক্সটেন্ট। এটা হচ্ছে যদি প্রপার অথরিটি যদি জিনিসটাকে একটু টেক কেয়ার করে, যেহেতু এখানে মানুষের সেন্টিমেন্ট লেগে আছে এবং দেশের মানুষ যেই যুদ্ধটা গত 6 মাস আগে করেছে, সেই যুদ্ধের রেজাল্টটা এরকম একটা ন্যাশনাল লেভেলের ক্রিডেনশিয়ালস একটা এক্সামের মধ্যে রিফ্লেক্ট হোক শুধুমাত্র মেধাবীদের নাম্বার। সুতরাং কোটা নিপাত যাক, এটা আমি চাই। তবে কোটা সিস্টেম নিয়ে আসলে আজকে আমি কথাই বলতে চাচ্ছি না। এটার অনেকগুলা দিক আছে। মানে আমার দেশটাকে বড় করতে গেলে সবাইকে নিয়েই করতে হয়। তো মেজর পোর্শন আর মাইনর পোর্শন থেকেই আগাইতে হয়। এটা একটা পলিসি লেভেল সিদ্ধান্ত। ওই জায়গাতে আমি আসলে এখন হিট করতে চাচ্ছি না। আমি আসলে আজকের লাইভটা হচ্ছে 2টা কারণে। এক হচ্ছে রোহান আমাদের এক্সাম ব্যাচে ছিল, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। ও আরো অন্যান্য অনেক জায়গায় পড়েছে। দিন শেষে রোহান নিজে চেষ্টা করেছে। ও শুরু থেকেই সিরিয়াস ছিল। আজকে আমার 2টা টার্গেট ছিল যে আমার মেডিকেল এক্সাম ব্যাচের তোমরা 2জন যারা সিনিয়র, বিশেষ করে 3জন, মিসবা, অবনী, সারা, ইউ গাইজ আর মাই স্ট্রেংথ। এবং আমার তোমাদের জুনিয়র ব্যাচ মানে রোহানের সিনিয়র ব্যাচ যেটা নিহাল, রানা, নাফিস, ইলিয়াস, রিফাত, ওরা যারা আমাদের মেডিকেল এক্সাম ব্যাচের পরবর্তী স্টেক হোল্ডার্স, ওরা তাহলে তোমরা, আমরা এখানে 3টা জেনারেশনকে বসিয়েছি, তাই না? একটা রিসেন্টলি চান্স পাওয়া, তোমরা হচ্ছে মোস্ট সিনিয়র, আর ওরা হচ্ছে মাঝখানে আছে। তো এটা দিয়ে আমি একটু আমার নেক্সট জেনারেশনকে, যারা আমার কাছে অফলাইনে পড়তে চায়, যারা ভবিষ্যতে আমাদের কাছে অনলাইনে পড়বে, অফলাইনে পড়বে, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ নিয়ে পড়বে, মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা আমাদের সাথে করতে চায়, ওদের জন্য প্রিপারেটরি মেসেজ এবং রোহানের জন্য শুভকামনা মেসেজ। আমি জানি রোহান এখন আরো অনেক অনেক মানে সামনে আসবে, ওর আসলে আরো অনেক এক্সপোজার হবে। আমি চাই রোহান, তুমি আবেগতাড়িত না হয়ে, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি ইসেকে, অবনীকে। তুমি অনেক সুন্দর করে, অনেক গুছিয়ে রিকমেন্ডেশন দিয়েছো, নিজের লাইফের কথা বলেছো। আমি তোমার সাকসেস চাই। আমি চাই যে তোমার হাত দিয়ে, মিসবার হাত দিয়ে দেশের অগণিত মানুষ আহ সার্ভিস পাক ইন টার্মস অফ মেডিকেল ট্রিটমেন্ট। আর রোহান, তুমি আহ, আহ, সামনের 2টা মাস চিল করো, খুব চিল করো। এটা নিয়ে মানে মিসবাহ মিসবাহ অবশ্য একটু আহ, বলছি, মিসবাহ আরেকটু বলা ইচ্ছা ছিল। মিসবাহ, তোমার কি আরো কিছু বলার ইচ্ছা ছিল? আমি কি তোমাকে থামাই দিছি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। রোহান, তোমার যদি কোনো শেষ কথা থাকে, তুমি সবার উদ্দেশ্যে যতটুকু চাও বলতে পারো।
আমি তোমাকে কিছু সিলেক্টিভ প্রশ্ন করব দুইটা, এরপর আমি নিহাল এবং রিফাতকে নিয়ে একটু সামনে আসতে চাই। এবং অবনী, তুমি মাঝখানে যে কোনো প্রশ্ন রোহানকে করতে পারো যদি তুমি চাও। রোহান, তুমি মাঝখানে ছিলে না, এখন তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কোশ্চেন করেন। মানে আমি চাই তুমি আচ্ছা, রোহানের কাছে কমেন্ট বক্স থেকে কিছু কোয়েশ্চেন আসছে, আমি সেগুলো রোহানকে করি। প্রথম কোয়েশ্চেন আচ্ছা, যেটা রোহান তোমাকে, তোমার জুনিয়র অর্থাৎ এইচএসসি 25 এবং এসএসসি স্টুডেন্টরাও কিন্তু এখানে আমাদের সাথে কানেক্টেড। তো এইচএসসি 25 এর কোয়েশ্চেন গুলো আগে করি। ওরা অনেকেই তোমার কাছে বায়োলজি বই সম্পর্কে সাজেশন চেয়েছে যে ওরা বায়োলজি বই কোনটাকে মেইন হিসেবে দিবে, কারণ 2 বছর এর আগের 2 বছরের মেডিকেল এক্সামে আমরা দেখেছি যে হালিম স্যারের বই কিছুটা হলেও প্রাধান্য পেয়েছে, কিন্তু এই বছরের কোয়েশ্চেন যদি আমরা দেখি তাতে আমরা বুঝতে পারছি যে আজমল স্যার, হাসান স্যার ওনাদের দুইটা বইকে ধরেই কিন্তু আমরা এই বছরের কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছি। সেক্ষেত্রে আগামী বছর তোমার জুনিয়রদের তুমি কোন বই কিভাবে পড়ার জন্য রিকমেন্ড করবে? আচ্ছা, প্রথমেই আজমল স্যার আর হাসান স্যার এটা ভালো মতো শেষ করতে হবে। এটা শেষ না করে অন্য বই ধরাই যাবে না। এটা যখন সব শেষ হয়ে যাবে তখন আলিম স্যারটা দেখা যেতে পারে। দাগান হলে খুব বেশি নাই একটা চ্যাপ্টারে, সেগুলো দেখা যেতে পারে পরে। আগে মূল বইটা শেষ করতে হবে। আর মূল বই থেকে 30টার মধ্যে 25টা আসবেই, বাকি 5টা হয়তো অতিরিক্ত পাওয়ার জন্য, টপ লেভেল আসার জন্য এক্সট্রা পাওয়া লাগে। তখন মূল বইয়ের বাইরে গিয়ে এক্সট্রা বই না পড়লে তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে সেটা। আচ্ছা, তোমাকে আমার এর পরে পরবর্তী প্রশ্ন, ওদের যেহেতু জুন অর্থাৎ কোরবানি ঈদের পরে ওদের এইচএসসি পরীক্ষাটা হওয়ার কথা, তো এখন এইচএসসি লেভেলের পরীক্ষার সাথে সাথে ওরা যদি কেউ মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চায়, কারণ প্রি মেডিকেল টপিকটা নিয়েও এখানে কমেন্ট বক্সে কোয়েশ্চেন এসেছে, তাহলে সেক্ষেত্রে ওরা কিভাবে পড়াশোনাটা ওদের এইচএসসি রিভিশনের সাথে মেডিকেলের জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারে, যে হ্যাঁ কিছুটা আমি একটু আগিয়ে রাখবো আমাদের এই শর্ট সিলেবাস থেকে। সেক্ষেত্রে তুমি কি করেছিলে, তোমার এক্সপেরিয়েন্সটা বা তোমার প্রিপারেশনের মেথডটা যদি ওদেরকে একটু শেয়ার করো তুমি। আমি যখন একটা চ্যাপ্টার একাডেমিকের জন্য পড়ছি, সাথে সাথে দেখছি যে মেডিকেলে কি কি কোশ্চেন আসছে এখান থেকে, ওই কোশ্চেনগুলো পড়ে নিছি। এতটুকুই। ওদের চ্যাপ্টার শেষে এভাবে আগাইতে থাকছি। আচ্ছা, একাডেমিকে পড়ার এখানে জন্য যদি ওদিকে আমি, অ্যাডমিশন। হ্যাঁ, রোহানের এই কথাটা ধরেই আমি যারা এইচএসসি 25 আছে তাদেরকে এটা রিকমেন্ড করতে পারি যে এখনই একদম মেডিকেলের জন্য তুমি যদি টার্গেট নাও করো, কিন্তু তুমি দেখো যে মেডিকেলের যখন প্রিপারেশন নেয় তখন ফিজিক্স কেমিস্ট্রির একটা মেজর পার্ট কিন্তু অনুশীলনী থেকে আসে। তো অনুশীলনীর প্রিপারেশনটা যদি তুমি এইচএসসি থেকে এখন থেকেই ভালো করে নাও, কারণ অনুশীলনী গুলো মূলত মেইনলি সাজানোই হয় হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন আর বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দিতে। তো তুমি এখন তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে, ফিজিক্স কেমিস্ট্রি যদি আগে আমি বলি, সেই চ্যাপ্টার গুলো যদি অনুশীলনীগুলো এখনই, অনুশীলনী কখনোই আসলে মুখস্থ করে কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে পারো না, কারণ ওই পরীক্ষার হল জায়গাটায় তুমি যদি মুখস্থ করে যাও এই জিনিসটা ভুলে যাবাই। তো এখন যদি এই জিনিসগুলো বুঝে বুঝে পড়ো, তোমার চ্যাপ্টারে পড়াটাও ভালো হবে, তুমি এইচএসসি তেও কিন্তু ভালো একটা আউটকাম দিতে পারবা। এক্ষেত্রে তোমরা যদি ফার্স্ট টিউটোরিয়ালস এর ফাইনাল রিভিশন ব্যাচ দেখো, সেখানেও কিন্তু খুব ভালোভাবে তোমাদের এই এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য হেল্প করা হবে, সেখানে ক্লাসগুলো নেওয়া হবে, তোমাদের এক্সাম নেওয়া হবে। তো সেই জিনিসগুলো যদি তোমরা দেখো, সেখানে তোমাদের এইচএসসি প্রিপারেশনটা যেমন কমপ্লিট হবে, সেটা তোমাদের মেডিকেলে যেটা পরীক্ষার জন্য প্রিপারেশন সেক্ষেত্রেও হেল্প করবে। সেরকম তোমরা যদি বায়োলজির দিকেও তাকাও, বায়োলজির দিকে তাকালে সেখানে তুমি যদি তোমাদের এই শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো ভালো করে পড়ে রাখো, তাহলে তোমাদের উপর পরবর্তী যে 2-3 মাস সময়টা পাও, সেখানে তোমরা ওই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলোর দিকে তখন একটু ফোকাস করলা, এগুলো তখন রিভিশনের মধ্যে রাখলেই হয়। আর যেটা জিকে ইংলিশ, সেটা তুমি ওই 2 মাসে পড়তে পারবা যদি এই জিনিসগুলোর প্রেশার একটু কম থাকে। এখন চাইলে তোমরা একটু নিউজ পেপার আপডেট রাখতে পারো যে হ্যাঁ রিসেন্ট দেশে কি হচ্ছে সেই জিনিসগুলো একটু আমরা জেনে রাখি। বাকিটুকু ওই 3 মাসে আশা করি কমপ্লিট করা যায়। বাকি যেটা হচ্ছে এখন রোহানের কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে তুমি এখন কোনো চয়েস আছে তোমার যে হ্যাঁ আমি এই বিষয়ে স্পেশালিস্ট হতে চাই, এরকম কোনো টার্গেট ছিল? না, এটা পড়তে পড়তে দেখবো যেদিকে ভালো লাগে তখন সেদিকে সুইচ করব। এখন এরকম কোনো ওর একটা টার্গেট নেই। ক্যারেক্টার ভালো লাগছে, ও স্টিল খুব চিল মুডে আছে। এবং আমি কেন জানি আমার মনে হচ্ছে যে রোহান রোহান খুব চিল মুডে, ওর ওর মধ্যে সিরিয়াসনেস এর কোনো লেশ মাত্র আমি দেখতেছি না। এবং আমরা যেই ধরনের ধরো প্রোগ্রেসিভলি খুব বেশি প্রফেশনাল লেভেলে থাকার চেষ্টা করি, রোহানরে দেখে মনে হচ্ছে আরে এগুলা পড়ে ফেলছি, এগুলা সোজা, আর আচ্ছা ওইটাও দেখছি এটাও দেখছি, হ্যাঁ কমন পড়ে গেছে, পড়ছি তো। তাই সেটা ওর বিষয়টা এরকম না? রেজাল্ট পরীক্ষা দিয়ে আসার পরেই আমরা বুঝতে পারছি, ও যেভাবে এসে বলছে, মানে ওর এসে যে একটা আমাদের ফিডব্যাক দেওয়া, সেই জিনিসটা দেখেই বুঝে গেছে যে ও যথেষ্ট চিল। আজকে হ্যাঁ কালকে ওই হ্যাঁ দিন হ্যাঁ এসে আপডেটটা দেখে আমরা সেটাই বুঝছি। তো স্যার আপনি যদি এখন কিছু বলতে চান, আমার হ্যাঁ, আপাতত এরকম আমি একটা প্রশ্ন। আমি বিশ্বাস করো অবনী, আমি চাই কি জানো,
আমার এই যে আজকে রোহান দেখো, আমি একটু ইলিয়াস, রিফাত এবং হচ্ছে ইশাকে একটু স্ক্রিনে চাচ্ছি। অবনী অনেক থ্যাংক ইউ, তুমি আসলে এত সুন্দর করে মানে দিস ইজ ব্লিসফুল। আমি একটু এখানে জি আমি স্যার। দেখতে পাচ্ছি ইলিয়াস আছে। আচ্ছা, আমি যদি একটু তোদের পরিচয়টা একটু সামনে আসতে বলি। নিহাল, নিহাল বল। আসসালামু আলাইকুম। অভিনন্দন রোহান, আজকে তুমি আমাদের এই সেশনটার মূল ফোকাস। তোমাকে প্রথমে অভিনন্দন জানাই। এবং তুমি হয়তো জানো না যে তুমি তো আমাদের অনেক এক্সামে দিছো, আমরা তো দেখছি যে কারা কারা এক্সাম দেয়, রেগুলার এক্সাম দেয়, মেন্টরশিপের কাজে এগুলো। আমরা দেখছি যে না, ওর রেজাল্ট ভালো, সে আমাদের মেগা এক্সাম দুটাতেই টপ করছে এবং টপ 3-তে ছিল। এবং আমাদের সবগুলো এক্সাম প্রায় ডেইলি, উইকলি, মান্থলি দেওয়া হতো এবং সে প্লেস করতো। তা আমাদের একটা ধারণা ছিল, ভালো ধারণা ছিল যে সে ভালো জায়গায় যাবে। এবং হ্যাঁ, সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং আমি তোমার কাছে একটা সুন্দর প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে মেডিকেলে আসার যেই স্বপ্ন, সেটা কি তোমার নিজের ছিল নাকি তোমার পরিবার থেকে বলা হয়েছে দেখে যে না, আমাকে সবাই চাচ্ছে তাই আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, মেডিকেলেই যাই? না, এটা আমার নিজেরই ছিল, সেই আরো আগে নিজেরই থেকেই, ছিল? যে মেডিকেলে কেন, পড়ার একটা এটা কি ইচ্ছা মানে আর আমি কি। আমি মানুষের সেবা করবো, সব পাবো, নাকি অনেক টাকা, মানে কিসের জন্য? না, টাকা না, মানুষের সেবা করা যাবে মেডিকেল প্রফেশন থেকে। ও মানুষের সেবা এইসব করার জন্য। চিন্তাই করে না। ও সব পড়ছে, ও পরীক্ষা দিতে চান্স পেয়েছে, আমি কনফার্ম এটাই। রোহান, এম আই রাইট? জি স্যার। ওই আমি বেশি টার্গেট কথা করে বলবো না, আগায়। কারণ কারণ আধা ঘন্টা হয়ে গেছে। আমি খালি একটা উপদেশ দিব যেটা আসলে সবাই একটু কাজে রাখতে পারে। মেডিকেল লাইফটা আসলে খুবই ডিসিপ্লিন লাইফ। যেমন ডিসিপ্লিন বলতে আমরা সবসময়, আমার আমার মাথায় যেটা ঘুরতো, আমাকে আগেই সিনিয়ররা বলতো যে এটা খুবই ডিসিপ্লিন লাইফ। আমার মাথায় সময় ঘুরতো ডিসিপ্লিন মানে হচ্ছে আর্মিদের মতো সবসময় রেডি থাকতে হবে, সকাল সকাল যেতে হবে। তো আসলে দেখলাম যে না, ঠিক আর্মির মতো না, তবে ডিসিপ্লিন কোন অর্থে, যে আমাদের প্রত্যেক দিন ক্লাস হয়। তোমরা জানো যে সপ্তাহে 7 দিনে 6 দিনই ক্লাস হয়, শুধু একদিন ছুটি থাকে, খালি শুক্রবারটা ছুটি থাকে। এবং শুরুর দিকে মেডিকেলের যে পড়াশোনা, বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি, এগুলো খুবই আমাদের ইন্টারের পড়াশোনার সাথে খুবই রিলেটেড, মিলে যায়। যেহেতু আমরা পারি, তাই আবার নতুন করে পড়তে চাই না। এটা করা যাবে না, আমাদের প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন পড়ে ফেলতে হবে। এর জন্য যে আমাদের প্রত্যেকদিন আইটেম থাকে, প্রথম দিকে একটা দুইটা থাকবে, 2 দিন 2-3 দিন গ্যাপ করে একটা আইটেম, পরে এক সময় একদিনে 2-3টা আইটেমও থাকে। তো সবসময় রেগুলার থাকতে হবে, কারণ 1-2 দিন গ্যাপ করলে পরের দিন যখন আমি এই গ্যাপটা ফিল আপ করতে যাব, সেই সময়টা পাওয়া যায় না, কারণ সেই তৃতীয় দিনেরই একটা স্পেসিফিক আলাদা পড়া থাকে। এই জন্য ডিসিপ্লিন থাকবো এবং প্রত্যেক দিনের পড়াটা আমরা প্রত্যেক দিন শেষ করবো। কারণ হ্যাঁ, সুযোগ আছে, যে কোনো সময় শুরু করা যায়। জীবন জীবন কখনো থেমে থাকে না। এবং মানুষের হতাশ হওয়া উচিত না, যে কোনো সময় শুরু করা যায়। তবে সবার কথাটা শুনে, সবার অ্যাডভাইস শুনে যদি আমরা ডিসিপ্লিন থাকতে পারি এবং প্রত্যেক দিনের পড়াশোনা সহ প্রত্যেক দিনের কাজ, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আছে আমাদের, এরপরে আমাদের আইটেম আছে, লেকচার আছে, সব যদি আমি রেগুলার করতে পারি এবং প্রত্যেকটা পরীক্ষায় কার্ড বলা হয়, আমাদের টার্ম বলা হয়। আমি যখন মেডিকেলে চান্স পাইছি তখন আমি আসলে কার্ড টার্ম জিনিসগুলা কি এটা জানতাম না। আইটেম কি এলে কি বলে, যে প্রত্যেকদিন আইটেম, প্রত্যেকদিন কার্ড টার্ম, আমি তখন ফেসবুকে সার্চ করতাম। ফেসবুকে সার্চ করে দেখতাম যে আসলে আইটেম কি, কার্ড কি, টার্ম কি। তখন এই এই ওয়ার্ড গুলো আমার মনে রাখতেই আলাদা শ্রম দিতে হতো। এখন দেখি না, এমনি প্রত্যেক মুখে মুখে এমনি চলে আসে। আইটেম বলতে ওই যে ওইটা, কার্ড ওইটা, টার্ম ওইটা। এরকম তুমি ডিসিপ্লিন থাকবা এবং সবসময় চেষ্টা করবা যে হতাশ হওয়া যাবে না। অনেকে মেডিকেলে ভর্তি হওয়ার পর, কয়েকটা পরীক্ষা দেওয়ার পর দেখবে যে খারাপ করতেছে, হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার কোনো সুযোগই নাই, কারণ 6 বছর সামনে পড়ে আছে, 5 বছর পড়ে আছে। যে কোনো সময় তুমি কামব্যাক করতে পারো এবং সবসময় এই ভরসাটা নিজের মধ্যে রাখতে হবে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিহাল। আই গেস আজকে এটা রোহানের জন্য একটা সেশন হয়ে গেল, লার্নিং সেশন, যে এতগুলা সিনিয়র মানে ভাই আপুরা আছে, সবার জন্য থ্যাংক ইউ নিহাল ফর ইউর নাইস স্পিচ। রিফাতুল, a little bit from your side. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম হচ্ছে রোহান রে কংগ্রাচুলেশন। আমি আসলে ব্যক্তিগত জায়গা থেকে রোহানের নাম্বারগুলো আমি ব্যক্তিগত জায়গা থেকে বারবার দেখতাম আর কি, যে রোহানে কোন জায়গায় পাচ্ছে। এবং আমি দেখতাম যে বিভিন্ন বড় বড় জায়গায় যে মেগা এক্সাম গুলো হয় ফ্রিতে, ওই জায়গায়ও দেখছি রোহানের র্যাঙ্ক করতেছে। তো আমি রোহান নিয়ে ভাবছি যে এই তো একটা কিছু করবে, আমি বুঝতেছিলাম। বাট একেবারে প্রথম 14তম হবে, মানে এটা বুঝি নাই আর কি। বাট 13তম। সরি, 13তম হবে এটা বুঝি নাই, বাট হবে এটা বুঝতেছিলাম আর কি। তো এটা আমার আমার জায়গা থেকে আর কি। তো কংগ্রাচুলেশন রোহানকে। আর তোমার এই ব্রাইট ফিউচারের জন্য আসলে আমরা ইসে করতেছি, মানে আশা করতেছি আর কি। তো আমার জায়গা থেকে আমি একটু ছোট্ট উপদেশ দেবো, সেটা হচ্ছে আমার যে ছোট্ট জীবনের যে অভিজ্ঞতা বা যা দেখছি আর কি। আমাদের মেডিকেল নিয়ে অনেক কিছু হয়, হ্যাঁ, অনেক ইসে আছে, অনেক কিছু আছে, এটা ঠিক। সব অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, এটা ঠিক।
বাট আমার জায়গা থেকে আমার মনে হয় যে যারা খুব উপরে গেছে, এটা মেডিকেল সেক্টর না, এটা যে কোনো সেক্টর, একেবারে ছোট সেক্টর থেকে হোক, তারা আসলে তাদের আসলে সবাই বিজি, মানে তাদের লাইফ ওয়ান কাইন্ড অফ, এই যে আমরা যেমন মেডিকেলে আসলে সকালে যে নেহাল বললো যে সকালে যাওয়ার পরে এই এই ডিসিপ্লিনের ভিতরে থাকে, যারা খুব উপরে গেছে হ্যাঁ তাদের সবাই লাইফ এরকম। এমনকি আমার বাসার সামনে যে মুদি দোকানদার সবচেয়ে ফেমাস, ওর লাইফ অনেক বিজি, এবং ও সবচেয়ে বেশি টাকা পয়সা কামায়, মানে হচ্ছে অন্যান্য দোকানদার থেকে বা হচ্ছে এরকম। তো যেই জায়গায় যেই সেক্টরে তুমি ওই জায়গার ভালো, যেহেতু রোহান এখানে টপ করছে, তার মানে রোহান কম্পারেটিভলি এখন বলাই যায় যে ওদের ব্যাচের সবচেয়ে টপ নচ স্টুডেন্টের ভিতরে একজন। তো সেইখানে ওর অবশ্যই বেশি কষ্ট হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে আবার অন্য যে কোনো সেক্টরে যে সবচেয়ে বেশি যায়, মানে যেই সেক্টর থেকে সবচেয়ে হাইয়েস্ট, ওর আসলে লাইফটা খুবই হচ্ছে মানে বিজনেসের ভিতরে যাইতে হয়, বা ছোট হোক বড় হোক। মানে আমার ওই দিন আমার এক মানে আমার কাজিন আছে, ও হচ্ছে আমেরিকাতে আছে আর কি। তো এই আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে। তো ওর সাথে আমার প্রায় কথা হয়, আমার 1 বছর পর ও আমার সাথে 15 মিনিটের বেশি কখনোই কথা বলতে পারে নাই, মানে ওর সময় নেই। না আমার কিন্তু 15 মিনিটের বেশি সময় আছে মেডিকেলে থাকার পর, আমি নিজের ব্লেসড মনে করি যে আমি তো তাহলে আরেকটু বেশি সময় পাচ্ছি। এরপরে আমার আরেক বন্ধু আছে, ও বুয়েটে সিএসসি তে পড়ে। তো ওর সাথে ও যাওয়ার পর ও বলতেছে যে ভাই আমি 6 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না। ওর আম্মু বলতেছে 6 ঘন্টার বেশি ঘুমাইতে পারে না, সারাদিন এই এটার উপরে থাকতে হয়। আমার কলেজের এক ভাইয়ে বুয়েটে 12তম হয়েছিল, আমার সিনিয়র। ওনার সাথে আমি যখন কথা বলছিলাম, আমি কথা বলতেই পারতাম না, কারণ অনেক সময়ই নেই। তখন আমার মনে হয় যে না, আমি তাহলে আরেকটু হয়তো ভালো আছি, আরে মেডিকেলে থাকলে কি হয়েছে, আরেকটু আরেকটু ছিঁড়ে আছি। তো আমার কাছে মনে হয় যে আসলে কম্পেয়ার করলে, ওই জায়গাগুলো কম্পেয়ার করলে আসলে নিজের কাছে ভালো লাগে যে আচ্ছা আমি কষ্টে আছি, ঠিক আছে আরেকজন অন্যান্য মানুষ আরো কষ্টে আছে, মানে আরো কষ্ট আছে বলতে ওই দিক থেকে যে আসলে ওনারা অবশ্যই অনেক ভালো যাবে। ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি দেখা যায় যে উনি ইন্টারন্যাশনালি খুব টপ নচ লেভেলে যেতে যাচ্ছে, এই জন্য এই লেভেলে কষ্ট করতেছে। তো এটা আসলে বিষয় যে আমার মনে হয় যে যেই যেই জায়গায় আসলে কষ্ট বেশি, সেই জায়গায় মানে যে ভিতরে ইনার যেই প্রাইড, এটা হইতে পারে। এখন সবকিছু টাকা দিয়ে মেজার করা যায় না, সবকিছু যে টাকাই সবচেয়ে বেশি হবে বিষয়টা এরকম না। বাট অন্য আদার্স সবকিছু মিলে আসলে পোষাই যায় আর কি, মানে পরিশ্রমটা আসলে আল্লাহ পোষাই দেয় কোনো না কোনো দিক থেকে। আমি আমার জায়গা থেকেও দেখছি কলেজ যারা পরিশ্রম করছে, সবাই মানে যারা পরিশ্রম করছে তারা কেউ না মানে কোনো না কোনো জায়গায় ভালো জায়গায় আছে। এটা আমার যে ছোট্ট জায়গায় ছোট্ট জীবনে যা দেখছি আর কি, সেই জায়গা থেকে আমি আসলে একটু বলার চেষ্টা করছি আর কি। তো ধন্যবাদ সবাইকে, আর রোহানকেও আবার কংগ্রাচুলেশনস রোহানকে। আজকে রোহান মানে কনগ্রাচুলেশনস এর উপরেই থাকবে আগামী 2 মাস। এরপরে আসল রিয়েল লাইফে যে অবনী মেজবাদের মতো যখন একটা রিয়েলিটি চেকে আসবে, এই তখন কার্ড আর আইটেমের প্রেসারে তখন মানে নাস্তানাবুদ হয়ে যাওয়ার আগে আমার মনে হয় যে হ্যাঁ, নাস্তানাবুদ বলবো না, আসলে যার ওই যে চিকিৎসক হওয়ার স্বপ্ন, সে আসলে কষ্ট করার জন্য রেডি। আর মেডিকেল সেক্টরে যে পরিমাণ লেখাপড়া করতে হয়, যে পরিমাণ চাপ নিতে হয়, একজন চিকিৎসকের এই পরিমাণ চাপ নিয়ে বড় হওয়া উচিত। ইলিয়াস অত্যন্ত কষ্ট করে বড় হওয়া একটা ছেলে, আমি দেখছি আমার অফিসে, এবং আমার কাছে পড়ছে। বাই দ্য ওয়ে, এই মানে অবনী এবং হচ্ছে মিসবা, এরা আমার আসলে স্টুডেন্ট না, বাট এই বাকি 3জন একেবারে আমার মানে মানে বানানো স্টুডেন্ট। আমি নিহালকে, রিফাতকে এবং হচ্ছে ইলিয়াসকে থ্যাঙ্কস। ইলিয়াসের কাছে আমি একটু জানতে চাই, ইলিয়াস একটা খুব মানে কষ্ট করে এই জীবনে বড় হয় এবং মেডিকেলে চান্স পায় একটা ছেলে। ইলিয়াস, তুমি যদি আহ, রোহানকে উদ্দেশ্য করে এবং জুনিয়র যে ব্যাচ, সেই ব্যাচকে উদ্দেশ্য করে ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করতেছি হচ্ছে সিলেট আমি জুসমান মেডিকেল কলেজ। আম, তো আমি স্পেশালি একটা কথা বলবো রোহানকে উদ্দেশ্য করে, এবং রোহানের লাইফে এটা ঘটেছে। আর প্রথমে তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমি একটা ভালো পজিশনে ডিএমসিতে চান্স পেয়েছো। তো তোমার যে একটা আহ, বিশেষ গুণ যেটা আমি প্রত্যক্ষ করেছি, সেটা হচ্ছে আমি তোমার যখন প্রোফাইলটা দেখতাম তখন হচ্ছে 100টা এমসিকিউ তুমি দাগাইতে হচ্ছে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের বেশি হ্যাঁ, ক্রস অনেক করে নাই শর্ট মনে হয়। টাইমের মধ্যে। তো জি জি, এটা আমি মানে তখন ভাবতাম এটা কেমনে সম্ভব। হ্যাঁ, 50টা এমসিকিউ 10 মিনিটে, 15 মিনিটে হয়ে যেত। মানে আমাদের প্রশ্ন আমাদের পড়া, কোশ্চেনের তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড যে কি অপশন। নরমাল ছিল? নরমাল কোশ্চেন ছিল, বিষয়টা এরকম ছিল না তো?
ও 30 না মিনিটের টাকা না এটা দিচ্ছে। নর্মাল না, ওইখানে হচ্ছে আরো অন্যান্য স্টুডেন্টরা পরীক্ষা দিত, তো ওদের হচ্ছে যে টাইমটা লাগতো ওদের তুলনায় খুব কম সময় হচ্ছে সবগুলা আনসার করতে and ভালো র্যাঙ্কই থাকতো, আসতো। তো টপ 3 ভিতরে আমি ম্যাক্সিমাম টাইম ওকে দেখেছি। তো এটা হচ্ছে ওর একটা স্পেশাল গুণ, আর এটা অর্জন করতে হলে আহ, অনেক এক্সাম দিতে হয়, এটা স্বাভাবিক। কারণ একটা এক্সাম যখন কোশ্চেন গুলো কমন হয়ে যায় তখন হচ্ছে সরাসরি অপশন না দেখে বলা যায় যে উত্তর হচ্ছে এটা। তো ওর হচ্ছে এটা একটা স্পেশাল গুণ। তো আমার মনে হয় যারা মেডিকেল প্রিপারেশন নিবে তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে এরকম হওয়া, আমি 100টা এমসিকিউ দাগাবো, তো একটা অধ্যায় কমপ্লিট করার পর ওইখান থেকে মেডিকেলের কোন কোশ্চেন গুলো আসে অ্যান্ড ওইটা রিলেটেড যে কোশ্চেন গুলা, যেটা এক মেডিকেল মানে একবার মেডিকেল পরীক্ষার পরে সেকেন্ড মেডিকেলে যখন আহ, ওই সেম টপিক থেকে কোশ্চেনটা হয়, যাতে ওই মিস্টেকটা না হয়, ওই জন্য ওই টপিকটা ভালো করে পড়ে ফেললে তখন হচ্ছে এই দক্ষতাটা অর্জন করা সম্ভব, যেটা রোহানও বলেছে ও ওইভাবেই পড়ছিল। আর মেডিকেল লাইফ রিলেটেড যদি কিছু বলতে চাই সেটা হচ্ছে এখন যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের যে খুশির একটা যে আমোদ, আর যারা পায়নি তাদের যে একটা কষ্ট, যদি আজকে রাতটা বেশি কষ্ট যাবে, অনেকে অনেক কথা বলবে, আবার নিজের প্রতি অনেক থাকবে যে অনেক চেষ্টা করেছি হয় নাই, সো আজকে একটা কষ্টের রাত যাবে। তবে যারা মেডিকেল চান্স পেয়েছে এই সেম ডেটা হচ্ছে ওদের বলা ছিল প্রত্যেকটা দিন যাবে, কারণ আইটেম থাকবে ডেইলি অলমোস্ট, তারপর হচ্ছে কার্ড থাকবে। তো ওইখানেও সেম ফিলিংস হবে যে আজকে আমি কি পাশ করতে পারবো কিনা। তখন আবার ভালো র্যাঙ্ক করার জন্য অনেকে দৌড়ায় না, তখন হচ্ছে পাশ করার জন্য সবাই চিন্তায় থাকে যে পাশ করতে পারবো কি পারবো না। সো ওই রকম ফিলিংস তার ডেইলি লাইফে আসতে থাকবে। সো এটা একটা জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে যারা চান্স পায়নি এখানেই যে শেষ তা না, কারণ তুমি তোমার ফিউচার ভালো কি হবে সেটা তুমি জানো না। সো হুম, তুমি যতটুকু চেষ্টা করেছো, সৃষ্টিকর্তা যদি সেটার প্রতিদান স্বরূপ মেডিকেল না রাখে, অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে যে ওর চেয়ে ভালো কিছু তোমার জন্য রাখছে। এমন অনেক ঘটনা আছে যে আম, আমি একটা এরকম ঘটনা শুনছিলাম মুরব্বিদের কাছ থেকে যে একটা তাবলিগের একটা দল ছিল, ওখান থেকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, তখন একটা বাস তারা সিলেক্ট করবে, রাস্তায় ছিল। তো ওই দলের যে জিম্মাদার উনি প্রথমে একটা বাসকে মানা করে দিছে, সবাই বলছিল যে এই ফার্স্ট বাস, আমরা এই বাসে করে আমাদের গন্তব্যে যাই, কিন্তু ওই বাসটা উনি হচ্ছে বলছে যে না এই বাসে যাব, আমরা পরের বাসে যাব। তো এই বাস চলে যায়, তারপর নেক্সট বাসে উনি হচ্ছে সবাইকে নিয়ে ওনার গন্তব্যে গেছে। তো পরবর্তী জানা গেছে যে ফার্স্ট যে ইটা ছিল বাসটা ছিল, ওই বাসটা হচ্ছে দুর্ঘটনায় পতিত হয়েছিল। সো এইটাই যে আসলে তোমার ফিউচারে কি হবে। ওই জিম্মাদারটা উনি মোটামুটি আল্লাহওয়ালা লোক ছিল, উনি যেটা সিদ্ধান্ত নিছে আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছিল, ওই জন্য সবাই বেঁচে গেছে। সে তোমার লাইফে এরকম ঘটনা ঘটবে যেখানে হচ্ছে তুমি চাও বা তুমি জানো যে মানে তোমার নিজের ভাবনা যেটা ভালো হতে পারে, কিন্তু আসলে লাইফ এরকম না, তার চেয়ে ভালো অনেক কিছু আছে, অনেক কিছু ঘটবে, সেটা আল্লাহ তোমার জন্য রেখেছেন। তো তার উপর তুমি সন্তুষ্ট থাকো। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি একজনের আন্ডারে চাকরি করেই সবসময় সফল হতে পারবে না। দেখো আজকে যারা সফল হয়েছে তারা কিন্তু কোনো একটা সীমাবদ্ধের ভিতরে থেকে সফল হতে পারে নাই, ওদের নিজস্ব চিন্তা ভাবনা ছিল, ওরা সীমাবদ্ধতার বাইরে গিয়ে সফল হয়েছে। সো আমার লাস্ট সাজেশন যেটা সকলের জন্য যারা জুনিয়র আছে, যে একটা ডে তুমি স্পেন্ড করবে এমন ভাবে যে ওই দিনের শেষে তুমি বলতে পারো আজকের দিনটা বেস্ট হয়েছে, তাহলে আমার মনে হয় সাকসেস হওয়া পসিবল, হোক সেটা মেডিকেল লাইফ, হোক সেটা মেডিকেল ছাড়া যে কোনো সেক্টরে। সো এটা তোমার যেই যেই ধর্মের হোক, সৃষ্টিকর্তার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আশা করি এই কথাটা সত্য হবে। এই ছিল স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইলিয়াস, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি একটু অবনীর কাছে জানতে চাই, অবনী। সো অবনী মনে হয় সম্ভবত নেটওয়ার্ক ইস্যুতে আছে। সো আমি দিন শেষে থ্যাঙ্কস জানাতে চাই সবাইকেই, এবং আমি এইটা একটা মেসেজ প্লাস আমাদের কর্মপরিকল্পনা যে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য we will be focusing on something special, যেন আমরা আরেকটু বেটার একটা সার্ভিস এইচএসসি 25 ব্যাচকে দিতে পারি, এবং এইচএসসি 26 ব্যাচ যেন আরেকটু বেটার কিছু আমাদের এফোর্ট থেকে পায়। টিম এফটি একটা প্রপার
সিস্টেম ডেভেলপ করেছে অলরেডি, এবং এই সিস্টেমটাকে আমরা এইচএসসি 25 ব্যাচে নতুন ভাবে ইন্ট্রোডিউস করতে চাই, এবং প্রপার টিচার প্যানেল সহ একটা ভালো মানের সার্ভিস, যেন অন্ততপক্ষে যেই সকল স্টুডেন্টরা আমাদের প্ল্যাটফর্মে আসবে, আমাদের সাথে থেকে একান্তভাবে একটু লেখাপড়া করে ভালো একটা জায়গায় যেতে চায়। আমি একটু রোহানকে শেষবারের জন্য একটু জানতে চাইবো রোহানের কাছে। রোহান, তোমার বাবা মা কোথায় আছেন? ওনারা হ্যাঁ আছে, একটু কি মা আসতে আছে। পারবে? হ্যাঁ আমা, এই যে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে, এবং সে কষ্ট করেছে। আহ, আমরা আমরাও আনন্দিত। আপনি কেমন আছেন? আপনার অনুভূতি, আপনি ওকে কিভাবে সহযোগিতা করেছেন, আপনার গল্পটা একটু আমি চাই যে সবাই একটু জানুক, আপনার অনুভূতিটা বা আপনার এই বিগত দিনগুলার গল্প। ওরা আমি ছোট থেকেই নিজে কেয়ার করে পড়াইছি, কোনো টিচার দিয়েও পড়াইনি। অনেক মনোযোগী থাকছে ছোট থেকে। পরে বাসায় যখন চালাচ্ছে বাসায় যখন যা ও আমার কথাই শুনছে সব সময়। ওর বাবা তো ব্যবসা করে, বাসায় বাইরে থাকে। আমার কাছে মানুষ হয়েছে ছোট থেকে। যখন তো আপনি কি ওকে কখনো বলছেন যে মেডিকেলে চান্স পাইতেই হবে, বা না, কি আমি মানে মেডিকেলে আর কোনো পড়া নেই, ও নিজের ইচ্ছায় করছে যে আম্মু আমি মেডিকেলে পড়বো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে, কারণ আমি জোর তো ওকে করিনি। ওকে নিয়ে কোনো কষ্টের অনুভূতি আছে বা? না, আমার কোনো কষ্ট নেই। ও বলার আগে সবসময় নিজেই পড়তো। আমি যা আশা করছি তার চেয়ে ভালো রেজাল্ট সবসময় করছে। আচ্ছা আচ্ছা, এই জন্য তো মানে আপনার ছেলে ছোটকাল থেকেই পড়ুয়া ছিল? ছোটকাল থেকে অনেক মেধাবী, 10 এর ফলে বৃত্তিপ্রাপ্ত ক্লাস 2 থেকে মাশাআল্লাহ, মেট্রিক মাশাআল্লাহ। এসএসসি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত। বুঝছি, বুঝছি, হ্যাঁ। সো তাইলে আমি আপনি আসলে আসলে সত্যিকার অর্থেই আপনারা দুইজন, রোহান এবং আপনি দুইজন দুজনের জন্যই একটা আসলে রহমত। সকল পিতামাতাই বাচ্চার জন্য রহমত, চেষ্টা করে। বাট আমি যা দেখলাম বা বুঝলাম, মানে ওর পড়ালেখার জন্য আপনাকে কোনো চাপ দিতে হয়নি। না, আপনি আমি ওকে আরো কোনোদিনও বলিনি তুমি বেশি পড়ো, নিজের ইচ্ছায় পড়ছে সবসময়। আচ্ছা। তো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আমরা দোয়া করি যে রোহান আগামী 6 বছর লেখাপড়া করে এমবিবিএস কমপ্লিট করার পরে আরো বড় উচ্চতর ডিগ্রি অর্জন করে সে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট অথবা স্পেসিফিক এরিয়ায় ওর ক্যারিয়ার গড়বে, এবং এই দেশ এবং জনগণের মানুষের চিকিৎসা সেবা দিবে, এবং জনগণও যারা ওর কাছ থেকে চিকিৎসা সেবা নিবে তারা যেন তার উপরে কখনো ভুল বোঝাবুঝি বা চড়া উতরাও না হয়। কারণ প্রফেশনাল লাইফ তো একটু চ্যালেঞ্জিং এই দেশে। তো আমি একটু রোহানের কাছে ফিরে যেতে চাই। রোহান, আচ্ছা, তোমার ঠিক অনেক আছে। সময় নিয়েছি আমি। তুমি আহ, আনন্দে থাকো, চিল করো। আর তো আমার তো মনে হয় তুমি আগে থেকেই চিল করতে, মানে লেখাপড়াটাকে তুমি এনজয় করছো, তাই তো? জি। তো তোমার তোমার কোনো বাধা ছিল জীবনে, বা কোনো না পাওয়ার কষ্ট ছিল, না, কোনো বাধা ছিল নাকি না। তো একেবারে স্বপ্নের মতো? তোমাকে দেখে মনে হচ্ছে জীবনটা একেবারে স্বপ্নের মতো গেছে তোমার, কোনো বাধা নাই, পড়ছো আর চান্স না, পাইছো, তাই তো বিষয়টা? জি। নাকি মানে পরীক্ষা দেওয়ার কোনো একটা ম্যাটার কাজ করে, মানে তুমি পরীক্ষা দেওয়ার ব্যাপারে সিরিয়াস ছিলা, এবং মোটামুটি ভাবে তুমি খুব শর্ট টাইমে অনেক বেশি অ্যান্সার করতে পারছো, এটা তোমার জি। একটা কোয়ালিটি। তো আমি তোমাকে উদ্দেশ্য করে, বাকি সবাইকে উদ্দেশ্য করে সবাইকে বলতে চাই যে আজকে রোহান চান্স পেয়েছে, ও ভালো রেজাল্ট করেছে, এবং আরো অনেকেই ভালো রেজাল্ট করেছে। সবাইকে তো আসলে আনতে পারছি না, সবাইকে আনা সম্ভব না বা প্রয়োজনও নাই। জুনিয়র ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ যারা তোমরা শুনছো, যারা এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা শুনছো, তোমরা তোমরাও একদিন এই সফলতার শিখরে যেতে পারবে। যদিও সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই, কোনো কিছু দিয়ে সাকসেসকে ডিফাইন করা যায় না। দিন শেষে আত্মপ্রশান্তি হচ্ছে বড় কিছু। তো রোহান, তুমি এগিয়ে যাও, এই 2টা মাস একটু আনন্দ করো, এবং তোমার সিনিয়র যারা আছে, আজকে যাদেরকে চিনলা, আমাদের প্ল্যাটফর্মের যারা আছে, যারা মেডিকেল কলেজে আছে, নিহাল, রিফাত, ইলিয়াস, কারো কোনো হেল্প লাগলে, বা ইভেন তোমার ঢাকা মেডিকেলের যে সিনিয়র ভাইয়া আছে
মিসবার কাছ থেকে তুমি চাইলে কোনো হেল্প নিতে পারো। আমরা সর্বোচ্চ সহযোগিতা তোমাকে করব। আমাদের অফিসের নাম্বারটা জানো তুমি। তারপর আমি বলে দিচ্ছি 01601929244। তোমার কোনো প্রয়োজনে যদি তুমি মনে করো আমরা তোমাকে হেল্প করতে পারবো, আমাদেরকে জানিও। জি থ্যাংক ইউ সো ভেরি মাচ এভরিওয়ান। ভবিষ্যতে আরো যারা এরকম চমৎকার রেজাল্ট করবে তাদের গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। নিহালকে, রিফাতকে এবং ইলিয়াসকে, মিসবা এবং অবনীকে ধন্যবাদ জানাচ্ছি। টিম এফটি বেঁচে থাকুক স্টুডেন্টের হৃদয়ে, এবং স্টুডেন্টরা ধারণ করুক টিম এফটি কে। রোহান, তোমার জন্য অসংখ্য শুভকামনা। শুভরাত্রি তোমার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।